খুব খারাপ একটা নিউজ আসছে বাংলাদেশ থেকে। কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন। সত্যি সত্যি গৃহযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে এখন যা পরিস্থিতি, তাতে ওই গত জুলাই মাসে যে গণবিক্ষোভ হয়েছিল বাংলাদেশে, তার 4 গুণ বেশি বিশৃঙ্খলা শুরু হয়েছে বাংলাদেশে। আর বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কোনো অবস্থাতে বুঝতে পারছে না যে কীভাবে তারা এই সামাল দেবে। প্রবলেম হচ্ছে, দেখুন এনারা কীভাবে নিজেরাই নিজেদের প্রবলেম ডেকে এনেছে। এনারা প্রবলেম ডেকে এনেছে এইভাবে যে প্রথমত মাইনরিটিদের ওপর এই জুলাইয়ের বিপ্লবের পরে আমরা দেখেছি যে তাদের ওপর নির্মম অত্যাচার শুরু হয়ে গেছিলো, যার ফলে সেখানকার ইসকনের অধ্যক্ষ, যার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, তিনি ডাক দেন এই সনাতন ধর্মীদের এক করার জন্য। অর্থাৎ এনাদের নাকি দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, ফলে গিয়ে কাউকে না কাউকে সামনে আসতে হতো। তিনি যথারীতি জুলাই বিপ্লবের পরে তাদের উপর যেসব অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রদর্শন করার জন্য তিনি ছোট ছোট সভা করছিলেন। এবং একটি সভায় গত 30শে অক্টোবর একটি সভা হয়। সেই সভায় তিনি সেখানে সনাতন ধর্মীদের নিয়ে একটা আলোচনা করতে থাকেন। সেই আলোচনাটা শুরু হয় যেই এলাকায়, সেই এলাকার থেকে লালদিঘি নামক একটা এলাকা আছে চট্টগ্রামের, সেই এলাকার দূরত্ব হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার। সেই 1.5 থেকে 2 কিলোমিটার এলাকার দূরে অবস্থিত সেখানে নিউ মার্কেটের একটি গোল স্তম্ভ ছিল, যেটা স্বাধীনতা স্তম্ভ নামে পরিচিত। সেই স্তম্ভের উপরে সেই সময় যে কেউ এসে যে কোনো পতাকা সেখানে লাগিয়ে রাখত। আর এইটাই হচ্ছে সবথেকে বড় ইস্যু। সেইখানে নাকি সেই দিন, অর্থাৎ ওই যেদিন সমাবেশ চলছিল, সেই সমাবেশ চলার ঠিক 2 ঘন্টা পর জানা যায় যে সেখানে কোনো গৌরিক রঙের একটা পতাকা জাতীয় পতাকার সাথে উড়ছিল। আর এই কৃষ্ণদাস ব্রহ্মচারীর বক্তব্য যে ওই যে পতাকা ছিল, সেই পতাকা কিন্তু কোনো হিন্দু ধর্মের কোনো পতাকা নয়, এটা একটা গৌরিক রঙের পতাকা। আর এই কারণের জন্য ফিরোজ খান নামে বিএনপির এক নেতা, তিনি একটি কমপ্লেন করেন সেখানকার কোতোয়ালি থানায়। এবং সেই কমপ্লেন অনুযায়ী সেখানে হিন্দু ধর্মের 2 ব্যক্তি এবং তারপরে এই কৃষ্ণদাস ব্রহ্মচারীর নামে সেখানে এফআইআর করা হয় এবং এর সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার চার্জ লাগানো হয়। সবথেকে বড় বিষয় যেটা, যে এই কৃষ্ণদাস ব্রহ্মচারী যিনি লিড করছিলেন সনাতন ধর্মকে, তার বিরুদ্ধে যখন চার্জ আসে, বাকি জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়ে। এদের বক্তব্য যে যেখান থেকে দূরত্ব হচ্ছে এই ঘটনার, যেখানে ঘটেছে তার দূরত্ব 2 কিলোমিটার, সেখানে এই কৃষ্ণদাস ব্রহ্মচারী গেলেন কিভাবে। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে যখন জানতে চাওয়া হয়েছে, তিনি জানিয়েছেন যে এই ঘটনা যেদিন ঘটে সেদিন তার সভা ছিল ওই লালদিঘি নামক এলাকার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আর এই লালদিঘির নিউ মার্কেট এলাকার একটি গোল পার্ক এলাকা ছিল, সেই এলাকায় এই স্তম্ভটি বর্তমান ছিল। অতএব এই স্তম্ভের ওপর নাকি সেই সময় যে কেউ জাতীয় পতাকা বলুন, যে কেউ নিজের মতন করে সেখানে পতাকা লাগিয়ে দিয়ে চলে যেত। আর সেদিন যে ঘটনা ঘটেছিল, সেখানে নাকি জাতীয় পতাকার সাথে সেখানে একটি গৌরিক রঙের পতাকা উড়ছিল। আর তিনি জানিয়েছেন যে ওইটি জাতীয় পতাকা ছিল না, ওই পতাকায় চাঁদ তারা সংযুক্ত করা ছিল। আর তিনি আরও বলেছেন যে সংবিধানে বলা হয়েছে, জাতীয় পতাকা সম্বন্ধে ডিফিনেশন দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে জাতীয় পতাকা লাল এবং সবুজ রঙের হবে এবং এর মাপ, উচ্চতা সব ডিটেলস কিন্তু সেখানে দেওয়া আছে। অতএব তার বক্তব্য যে যদি এই লাল সবুজের জায়গায় আরও কিছু চিহ্ন যুক্ত করা হয়, তাহলে কিন্তু সেটা জাতীয় পতাকা হয় না। যাই হোক, এই কারণের জন্য সেখানে কোতোয়ালি থানা থেকে তাদের নামে এফআইআর করা হয় এবং সেই এফআইআরে ওই কৃষ্ণদাস ব্রহ্মচারী এবং সাথে সাথে আরও 18 জন ব্যক্তির নামে এফআইআর করা হয়। আর এর ফলেই কিন্তু বাংলাদেশে তুমুল বিশৃঙ্খলা শুরু হয়। সেই সময় ঘটনায় পুরো চুপচাপ ছিল। হঠাৎ করে এই কৃষ্ণদাস ব্রহ্মচারী গতকাল ঢাকায় আসেন তার শারীরিক চিকিৎসা করানোর জন্য এবং তিনি যখন রিটার্ন করছিলেন চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ডিবি অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশ, তারা এই কৃষ্ণদাস ব্রহ্মচারীকে সেখান থেকে তুলে নিয়ে যায়, অর্থাৎ গ্রেপ্তার করে। এরপরে আমরা দেখেছি যে এক তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয় ওই ডিবি অফিসের সামনে, সেখানে জনতার একটা ভিড় জমা হয়। তো যাই হোক, এরপরে আজকে সকালে যখন এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আদালতে তোলা হয়, তখন যেখানে প্রচুর মানুষ ভিড় করেছিল
কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই সেখানে বিজিবি যেসব সেনাবাহিনীর ছিল তারা সংখ্যায় কিন্তু অনেক কম ছিল। প্রথম কথা হচ্ছে, এত বড় মাপের একজন নেতা, সনাতন ধর্মের যিনি প্রধান নেতা হিসাবে পরিচিত, তাকে যখন এই একটি ইস্যু হিসাবে যেটা পরিগণিত হয়েছে, গতকাল রাত্রে আমরা দেখেছি যে এই ব্যক্তির জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য মানুষ প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছে, তাহলে সেক্ষেত্রে এই চট্টগ্রাম আদালতে কেন বিজেপির তরফ থেকে ওই সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হলো? যদি এই ধরনের ঘটনা না ঘটতো তাহলে আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশন কিন্তু কিছুটা হলেও রুখতে পারতো ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, কিন্তু তারা সেটা করেনি। কেন করেনি সেটা পরে পরে আপনারা সবাই জানতে পারবেন। এরপরেই যে ঘটনা ঘটে, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আদালত তার জামিন নামঞ্জুর করেন এবং তার জেল হেফাজত দেন। ফলে তাকে নিয়ে ওই জেল হেফাজতে যাওয়ার জন্য পুলিশকে কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ সেখানে যেভাবে জনতার ভিড় ছিল সেই জনতার ভিড়ের মধ্যে থেকে তাকে নিয়ে যাওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। যথারীতি পুলিশকে অনেক বেগ পেতে হয়। পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশ তাকে নিয়ে যায়, সেই সময় কিছু ব্যক্তি যারা ওখানে উচ্ছৃঙ্খল ছিল তারা একটা ঝামেলার সৃষ্টি করে। এখানে বলার যে এই উচ্ছৃঙ্খল ব্যক্তিরা তারা কি সনাতন ধর্মী ছিল নাকি অন্য কেউ ছিল, এবং কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কিছু বাইরের লোক এসে সেখানে উত্তেজনা সৃষ্টি করছে। আমরা এটাও দেখেছি ওখানে যারা উকিল ছিল তারা কিন্তু এই পুলিশকে, ওই জনতাকে যেভাবে পেটাচ্ছিল সেটা কিন্তু রোখার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যে খারাপ সংবাদটা পাই সেটা হচ্ছে সেখানকার এক পড়ুয়া আইনজীবী, যার নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ, সে নির্মমভাবে সেখানে হত্যা হয়। বড় প্রশ্নচিহ্ন হচ্ছে যে এই যে হত্যা হলো সেটা নিয়ে একটা বড়সড় রাজনীতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেখানকার সংখ্যাগুরু যে কমিউনিটি রয়েছে তারা বলছে যে এই সনাতন ধর্মীর লোকজনেরা এই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। বাংলাদেশে বন্যা চলছিল, সে বন্যার সময় তিনি একটা ফটো ট্যাগ করেছিলেন যেখানে দেখা যাচ্ছে বুদ্ধিস্টরা যেভাবে সাধারণ মানুষকে সেই সময় হেল্প করেছিল, অর্থাৎ সাহায্য করেছিল খাবার দিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যে এই সাইফুল ইসলামকে নিয়ে রাজনীতি হচ্ছে না তো? আদতে এই সাইফুল ইসলামকে কারা হত্যা করলো, এর পিছনে কারা দায়ী, এবং এই দায়ভার কাদের উপর চাপানো হচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। আপনাদের কি মত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর সবথেকে বড় ব্যাপার, এই যে ঘটনা এখন চলছে, এই ঘটনার জন্য অলরেডি ভারতের মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স তারা কিন্তু চিঠি লিখে বাংলাদেশ গভর্নমেন্টকে জানিয়েছে যে ধরনের ঘটনা চলছে সে ধরনের ঘটনা কিন্তু কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। আপনার যে কোনো মূল্যে এই মাইনরিটিদের ওপর যে অত্যাচার চলছে সেটা বন্ধ করুন। উল্টো দিকে আমরা আবার কিছুক্ষণ পরেই দেখেছি যে বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এবং তারা এই আভ্যন্তরীণ ম্যাটারের মধ্যে অন্য কোনো প্রতিবেশী দেশকে তারা ঢুকতে দিতে চায় না। আর সবথেকে বড় ব্যাপার, তারা জানিয়েছে যে তারা তাদের আইন শৃঙ্খলা নিজেরা বুঝে নেবে। তাহলে বুঝুন ঘটনার মোড় কোন দিকে যাচ্ছে। দেখা যাক বাংলাদেশের আপামর বাঙালিদের সিচুয়েশন কোন দিকে যেতে চলেছে। প্রত্যেকে আমরা ওয়েট করে আছি দেখার জন্য। ভালো থাকবেন।